নমস্কার, আমি মোনালিসা। আপনাদের মনের আঙিনায় এই এপিসোডে প্রত্যেককে জানাই স্বাগত। আমার সাথে দ্য গাইডেন্স পয়েন্টের কর্ণধার মিস্টার বনজিৎ মৈত্র আছেন। ওনার কাছে আমরা কিছু প্রশ্ন করব মন নিয়ে। স্যার, আপনি যদি একটু বলেন যে মন ব্যাপারটা কি? আমরা আগের এপিসোডে বলেছিলাম, আমরা সেটারই কিছু কন্টিনিউটি আনবো। প্রথমে সবাইকে অভিনন্দন এবং স্বাগত আমাদের এই চ্যানেলে। আমার মন তুমি না লবে হুরে আমি আছি বসে সে আশা ধরে তুমি লবে হুরে আমার মন তুমি না। মন এটা কিন্তু সাকার নয়, এই মন হচ্ছে একটা অমূর্ত, মানে যেটাকে আমরা চোখে দেখতে পাই না। এবং আজকে আমরা যখন মনোবিজ্ঞানের এই মন বলতে বিভিন্ন প্রকার আমরা দেখি মেন্টাল অ্যাক্টিভিটি, অর্থাৎ যেটাকে আমরা বলছি মানসিক ক্রিয়া, সেটাকে বোঝায়। যার আঙ্গিকের মধ্যে জড়িয়ে আছে অনুভূতি, জড়িয়ে আছে চিন্তা এবং ইচ্ছা। এবং মন কিন্তু একই সঙ্গে জ্ঞাতা, একই সঙ্গে সে ভোক্তা এবং একই সঙ্গে সে হচ্ছে কর্তা। তাহলে মানসিক যে ক্রিয়া সেটা কিভাবে চলছে? এই মানসিক ক্রিয়া কিন্তু চলছে তিনটে দিকে। একটা হচ্ছে চিন্তার অন্তর্ভুক্ত একটি অংশ, একটা হচ্ছে ইচ্ছার অন্তর্ভুক্ত একটা অংশ, আর একটা হচ্ছে অনুভূতির অন্তর্ভুক্ত একটা অংশ। এর মধ্যে চিন্তা কিন্তু আমি আরেকটু স্পেসিফিক করে বলছি। চিন্তন, এই চিন্তনের অন্তর্ভুক্ত একটা আমরা পাঠ পাচ্ছি। সেই চিন্তনের অন্তর্ভুক্ত যে অংশটি, তার মধ্যে থাকছে সংবেদন এবং থাকছে হচ্ছে প্রত্যক্ষণ। এবং মন যেটা তৈরি হচ্ছে তিনটে আমরা বলছি উপাদানে, যেখানে আছে বোধ, যেখানে আছে সক্রিয়তা, যেখানে আছে হচ্ছে আবেগ। এই তিনটে আমরা পাচ্ছি। বোধ, একটা হচ্ছে সক্রিয়তা, একটা হচ্ছে আবেগ। এখন বোধ হচ্ছে সেইটা মেন্টাল প্রসেস, যেখানে কাজ করছে হচ্ছে প্ল্যানিং, রিমেম্বারিং, চুজিং, থিঙ্কিং। এবং সক্রিয়তার মধ্যে তার সেই ডাইমেনশনের যে অ্যাক্টিভনেস, এবং আবেগ যেটা একটা জড়িয়ে আছে ইমোভার, বা যেটা একটা ইমোশনের সাথে। আমরা যখন চলছি তখন আমরা দেখছি যে মানুষ সে কিন্তু একটা মোড়কের মধ্যে নিজেকে আবদ্ধ রেখে যাচ্ছে। তাহলে সেটা বাইরে যেটা আসছে সেটা হচ্ছে একটা মুখোশ। তার থেকে আমরা বলি যে পার্সোনা, এবং তার থেকে কিন্তু একটা জিনিস তৈরি হয়ে যাচ্ছে, বাইরের একটা আবরণ। কিন্তু মন কিন্তু, আবারও আমি বলছি, সেটা হলো কোনো সাকার নয়। মন হচ্ছে একটা অমূর্ত। এটা হচ্ছে খুব সংক্ষেপে যদি একটুখানি যাওয়া যায় সেই দৃষ্টিভঙ্গিতে। এবং আরেকটা জিনিস আমরা এখানে পাই, সেটা হচ্ছে কমন পিকুলিয়ার ক্যারেক্টারিস্টিক সিমটমস। এগুলো কিন্তু আমাদের লাগে যখন আমরা কোনো একটা মনের সমস্যা নিয়ে আসা কোনো একটা মানুষ, মানসিক সমস্যাকে নিয়ে কোনো একটা আসা মানুষ, তারকে যখন আমরা তার সাথে কথা বলি, সেটা কিন্তু আমাদের একটু দেখে নিতে হয়, একটু বুঝে নিতে হয়। স্যার, আরেকটা প্রশ্ন আপনার কাছে আমার, আত্মবিশ্বাস কিভাবে আসতে পারে মানুষের? খুব একটা সহজ প্রশ্ন, কিন্তু সহজ প্রশ্নের উত্তরই হয়তো সব থেকে কঠিন। কারণ যারা কাউন্সেলিংয়ে আসেন বা যে কোনো সময়ই আসে, তাদের মধ্যে হচ্ছে আমাকে কেউ বোঝে না, এই ধরনের একটা ব্যাপার কিন্তু তাদের মধ্যে চলতেই থাকে। ওই যে রবীন্দ্রনাথ বলেছিলেন না, যে কেহ কারো মন বোঝে না, কাছে এসে সরে যায়। তো ব্যাপারটা এটা একটা আমি অ্যাঙ্গেলে বললাম। প্রশ্ন হচ্ছে যে আত্মবিশ্বাস কিন্তু জন্ম নেয় হচ্ছে আত্মমূল্যায়নের মধ্যে থেকে। একটা সেলফ এস্টিম, এটা কিন্তু দুম করে আসছে না। নিজেকে সে যেভাবে মূল্যায়ন করছে,
তার উপর জন্ম নিচ্ছে তার আত্মবিশ্বাস, এবং এই আত্মবিশ্বাসটাকে জাগিয়ে তোলার যে প্রযত্ন, সেটাই কিন্তু হচ্ছে একটা মেকানিজম, এবং সেই মেকানিজমের মধ্যে দিয়ে সেই আত্মবিশ্বাসটা জেগে ওঠে, যেটা মনোবিকলন পদ্ধতির অন্তর্ভুক্ত, আমরা যেটাকে বলছি হচ্ছে কাউন্সেলিং, সেটার মধ্যে দিয়ে। স্যার, আত্মবিশ্বাসটাকে আনার জন্য মানুষের কি কোনো কিছু আদার্স কিছু দরকার হয়? যেমন অনেকে আত্মবিশ্বাসী হয়ে অনেক সুন্দর ছবি রাখেন, ঈশ্বরের ছবি রাখেন, বা কোনো মানুষেরও ছবি রাখতে পারেন। এইভাবে কি মানে এটাকে রেখে, কোনো ছবি রেখে মানুষের কি আত্মবিশ্বাস তার দিকে তাকালে পরে বাড়তে পারে? প্রশ্নটা হচ্ছে আত্মবিশ্বাস মানে আত্ম কথাটার মানে কোথায় আছে, মানে আমি এই ব্যাপারটা আছে। মানে আমি বলছি একটা স্ট্রেংথ আসে কোনো মানুষের ভিতরে, সেটা ভগবানের ছবি হতে পারে, হ্যাঁ, বুদ্ধের ছবি হতে পারে, হতে পারে, কিন্তু আত্মবিশ্বাস মানে যেটা, সেটা কিন্তু আত্মমূল্যায়ন। আমি যেভাবে নিজেকে ভাবছি, এইটা কিন্তু হচ্ছে একটা খুব বড় জায়গা, অর্থাৎ আত্মমূল্যায়ন। এই আত্মমূল্যায়ন কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, তার থেকে হচ্ছে আত্মবিশ্বাস। আর যেটা আপনি প্রশ্নটা করলেন, সেটা হচ্ছে, হ্যাঁ, সেটা কোথাও একটা আমরা বলতে পারি তার অবসেশনের জায়গা। সেটা তো যারা আমরা দেখতে পাই যে অনেকে আমরা যারা উপযোগবাদে চলি, এখন এই উপযোগবাদ মানে হলো কিরকম, যেমন মূর্তি বা বিভিন্ন রকম ছবি, এইগুলোকে দেখে তাদের মধ্যে তৈরি হয় যে এই ছবি বা মূর্তিটাই হচ্ছে একটা জীবন্ত প্রকাশ, এবং সেখান থেকে সে একটা শক্তিকে ভাবে আমার মধ্যে আসছে। কিন্তু সেই শক্তিটা মানে কিন্তু আত্মবিশ্বাস না। আত্মবিশ্বাস মানেটা হলো বেসিক্যালি যেটাকে আমরা ধরবো, সেটা হচ্ছে আত্মমূল্যায়নের আলোকে যেটার জন্ম হচ্ছে, সেটাই হলো আত্মবিশ্বাস। আচ্ছা স্যার। স্যার, মুড ব্যাপারটা কি? মুড হচ্ছে এমন একটা, অনেক সময় আমরা দেখি এই তোর মুড ভালো নেই রে, করে রাস্তায় মানে কেউ কাউকে বলছে, তার বন্ধুকে বলছে কি রে, নিশ্চয়ই মুডটা অফ আছে, এই নিশ্চয়ই মুডের মধ্যে একটা সুইং চলছে। এটা কিরকম ব্যাপার, এটা হচ্ছে ওই বিভিন্ন কথার মধ্যে এখন খুব শোনা যায় যে মুড বলে একটা কথা, কিন্তু মুড কিন্তু হঠাৎ করে জন্ম হয় না। মুড হচ্ছে লং লাস্টিং মেন্টাল স্টেট, মানে শর্ট লাস্টিং মেন্টাল স্টেট হচ্ছে টেম্পারমেন্ট। শর্ট লাস্টিং মনের একটা যে অবস্থা, যেটা স্বল্পস্থায়ী কোনো একটা মনের মানসিক প্রকাশের অবস্থা, সেটা কিন্তু হচ্ছে টেম্পারমেন্ট। কিন্তু মনের কোনো একটা দীর্ঘমেয়াদী যদি অবস্থা তৈরি হয়, তখন সেটাকে আমরা বলবো মুড। মুড হচ্ছে কি লং লাস্টিং মেন্টাল স্টেট, এই যে জিনিসটা, সেটাই হচ্ছে মুড। এবার এই লং লাস্টিং দীর্ঘমেয়াদী মনের অবস্থা, তার থেকে আবার বিভিন্ন রকম অংশ তৈরি হয়, যেখান থেকে মুডকে কেন্দ্র করে কিছু কিছু বৈকল্য আসে, মুডকে কেন্দ্র করে কিছু কিছু যেটাকে আমরা বলি কিছু ডিসঅর্ডারের জন্ম হয়, সেগুলো একটা ডাইমেনশন আছে। কিন্তু এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে, একটু বুঝে নিতে হবে, সেটা হচ্ছে মনের যে দীর্ঘমেয়াদী অবস্থা, সেটাই হচ্ছে মুড। যেমন একটা জিনিস আমরা অনেক সময় একটুখানি আমি বলি, সেটা হলো হয়তো এটা একটুখানি আলোচনাটা করা দরকার, যে অনেক সময় আমরা দেখি যে কোথাও একটা ডিফেন্স মেকানিজম মানুষ নেয়। এই ডিফেন্স মেকানিজম একটা খুব বড় টপিক, বা কোনোভাবে মানুষের একটা পরিবর্তিত হয়ে যাচ্ছে কোনো একটা অসুখ, অর্থাৎ শরীরে কিন্তু তার অসুখটা নেই, শরীরের মধ্যে তার কিন্তু সমস্যাটা কাজ করছে না, মনের মধ্যেই আমি রাজা কি মনের মধ্যেই আমি কি, এর একটা কিন্তু সমীকরণ চলে, মন সেটাকে ভাবে, যেটা সে ভাবে সেটা সে হয়ে যায়। তো এখন দেখা যাচ্ছে যে কোনো একটা দিক যেখানে সে নিজেকে মনে করছে আমি প্রচন্ডভাবে অসুস্থ, তাহলে কিন্তু তার মধ্যে সেই অসুস্থতাটা চলে আসছে। তো পরীক্ষা, আমি এই উদাহরণটা একবার আমি আবার একটুখানি বলতে চাই, কারণ এটা খুব দেখা একটা আমার উদাহরণ, যে পরীক্ষা এসে গেছে, ছাত্রটি পড়ে ক্লাস 7-এ, এবং পরীক্ষাটি যখন দিন নির্ধারিত, এবং সেই ছেলেটি পড়াশোনায় ভালো, সে ক্লাসে র্যাঙ্ক করে, ধরে নিল যে আমি পরীক্ষায় পারবো না, এবং তার পারবো নাটা হয়ে গেল যে আমি পরীক্ষাতে ফেল করব। এবং এটা যখন তার মধ্যে তৈরি হলো, তখন কিন্তু হঠাৎ করেই তার ডান হাতের, যেটাকে আমরা বলি বৃদ্ধাঙ্গুল, অর্থাৎ ওই বৃদ্ধাঙ্গুলটি হঠাৎ করে সে একদম ওই আমরা যে এখনকার যুগে লাইক চিহ্ন দিই বা ওই থামস আপ এরকম হয়ে গেছিল।
এবং তার মানেটা কি, সে কিছু আর লিখতে পারবে না। এইভাবে তার মধ্যে কিন্তু এর সঞ্চার ঘটেছিল, এবং সেখানে দেখা যায় যে সে সত্যিই পারছে না। তাকে বিভিন্ন রকম, তো তার আগে যেখানে হয়েছে টেস্ট করেছে বা বিভিন্ন রকম দিক হয়েছে, কিন্তু দেখা গেছে সেই আঙুলটি কিন্তু নামেনি। আঙুলটি তখনই নেমেছিল যখন সে দেখেছিল স্কুলের পরীক্ষাটি শুরু হয়েছে, যখন সে দেখেছিল তাকে পরীক্ষাটি আর দিতে হচ্ছে না, তখন অটোমেটিকই নিয়ে নিয়েছে। কারণ এই যে বলেছিলাম, না পারা আর পারা, এটা কিন্তু তার একটা, ওই যে সেখানেও কিন্তু একটা পয়েন্ট আবার এসে যাচ্ছে, যেটা খুব সংক্ষেপের মধ্যে দিয়ে বড় হয়ে যায়। এটা তার আত্মমূল্যায়ন। যেমন একটা বড়, আমরা সবসময় দেখি যেটা একটা খুব হাতি আমরা দেখি, তাই তো? সে হাতি পাতে কিন্তু মাহবুব বন্ধু শিকল পরিয়ে রাখে, এবং হাতিটির যা আকার আয়তন, তার যে শক্তি, সেখানে ওই শিকলটি তার কিন্তু কেটে বেরিয়ে আসাটা কোনো ব্যাপারই না। কিন্তু যখন সে ছোট ছিল তখন সে অনেকবার টানাটানি করে দেখেছিল শিকলটাকে, সে খুলতে পারেনি। তো এক সময় সে শিকলটি খুলতে পারবে না, এটাই কিন্তু তার মধ্যে জন্ম নিয়ে নিয়েছিল। তাই জন্যই কিন্তু সে খুলতে পারার মতো কোনো চেষ্টা করেনি। আর মানুষকে, এটা আমরা দেখি যে মানুষ কিন্তু সমস্ত কিছু করতে পারে, কিন্তু হঠাৎ করে এমন মানুষের কিছু দিক তৈরি হয়ে যায়, তখন সে ভাবে আমি আর পারবো না, আমি একজন হতাশ ব্যক্তি, আমি একজন আশাহত মানুষ। এইসব অনেক কিছু দিক তার মধ্যে বোধের জগতের এলোমেলো গন্ডগোল তৈরি হয়। ঠিক আছে, সেই গন্ডগোলগুলো যখন তার আসে, সেই গন্ডগোলগুলোকে ঝাড়াই বাছাই করতে হয়, করে তার সুনির্দিষ্ট যে সমস্যা, সেটাকে যখন অ্যাব্রিয়েকশন করানো হয়, তখন কিন্তু সে আবার তার সেই জীবন ছন্দে সে ফিরে আসে। আচ্ছা, এটা তার মানে কাউন্সিলিং এর মাধ্যমে এটা করা সম্ভব? অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব, এবং অবশ্যই এটা প্রশিক্ষিত কাউন্সিলরের প্রয়োজন। আমি কথাটা বারবার এই কারণে বলি। এবার আপনি হয়তো প্রশ্ন করবেন, প্রশিক্ষিত কাউন্সিলর মানেটা কি? হয়তো এই প্রশ্নটা আপনি করতেই পারেন, বা আপনার মনের ভেতরে এই প্রশ্নটা আসতেই পারে যে এটা আবার কি প্রশিক্ষিত কাউন্সিলর মানে হচ্ছে যে তার কিছু কোয়ালিটি থাকতে হবে, তার কিছু কোয়ালিফিকেশন থাকতে হবে, এবং সেই কোয়ালিটিগুলো অনেকগুলো দিক আছে, আমি ইলাবোরেটলি এখানে বলছি না। সেই দিকগুলো কিন্তু খুব দরকার, এবং সেই দিকগুলো যদি তার থাকে, এবং তার যদি সেই, তার পাশাপাশি তার অন্তর্দর্শন থাকে, তাহলে সে অবশ্যই সেই জায়গাতে তার কাউন্সেলিকে, তার যে কাউন্সিলের সাথে কাউন্সিলরের যে আমরা বলি ট্রান্সফারেন্স, সেই ট্রান্সফারেন্সের মধ্যে দিয়ে কিন্তু সেখানে সেই ভাব বিমোক্ষণটি করা যায়, এবং সেখান থেকে সেই সমস্যার উত্তরণটি আসে। আচ্ছা, কাউন্সিলিং এর দ্বারা এই যে আপনার আত্মবিশ্বাস, এটাকে কি ফেরত আনা যায়? মানে আপনাদের কাছে হয়তো কোনো কাউন্সিলই এলো যার আত্মবিশ্বাস একেবারে ভেঙে চুরে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, তো সেই জায়গার থেকে কি কাউন্সিলিং এর মাধ্যমে তার আত্মবিশ্বাস আবার ফেরানো যায়? বেশ, একদম আত্মবিশ্বাসটা ওই মানে কিরকম গুঁড়ো গুঁড়ো হয়ে যাওয়া, বেশ একটা গুড কোশ্চেন। একটা সময় ছিল আমাদের স্কিজোফ্রেনিয়া বা সিজোফ্রেনিয়াকে একটা বাংলা করা হয়েছিল। এটা আপনাকে বলছি ম্যাডাম, তার বাংলাটা হয়েছিল খুব সুন্দর বাংলা। বাংলাটা হয়েছিল চিত্তভ্রংশী বাতুলতা। এই এত কঠিন বাংলাটা বেশ একটু কিরকম একটা, মানে ভীষণ একটা বিটকেল টাইপের, তার থেকে আবার একটুখানি লিরিক্যাল মতো বাংলা করে হয়ে গিয়েছিল মন ভেঙে দুটুকরো। এখন এই মন ভেঙে দুটুকরো, এই যে ব্যাপারটা, এটা কিন্তু একটা সাইকোসিস। হ্যাঁ, কারণ সাইকোসিসের একটা বড়, কাউকে স্কিজোফ্রেনিয়া বা সিজোফ্রেনিয়া এই ব্যাপারটা বলে দিলে বুঝতেই পারছেন আমি এটাকে কোনো সময় প্রয়োজন হলে, এটা অনেক বড়, এটা প্রায় খুব কমপক্ষে সিজোফ্রেনিয়াকে ধরতে গেলে 3টে এপিসোড লাগে। এটা আলোচনা করতে গেলে এটা এতটাই ইলাবোরেট, এতটাই ইন্টারেস্টিং। তো যেটা আপনি প্রশ্ন করেছিলেন যে কারোর যদি একদম দুমড়ে মুচড়ে একদম আত্মবিশ্বাস চলে যায়, তখন দেখতে হয় তার আত্মবিশ্বাসটা চলে গেলটা কেন। নিশ্চয়ই সেখানে কিছু একটা কারণ লুকিয়ে আছে যার জন্যই তার আত্মবিশ্বাস চলে গেল। আলটিমেটলি সে তো পৃথিবীতে জন্ম নিয়েছিল মানুষ হিসেবে, এবং সে যখন আস্তে আস্তে বড় হয়েছিল তখন তার পরিবেশ পরিকাঠামোর মধ্যে দিয়ে সে চালিত হয়েছিল, এবং প্রথমে সে যখন ছোট থাকে তখন সে আরূঢ় করে নলেজগুলো, মানে আরূঢ় করে বিভিন্ন রকম পরিবেশ পরিস্থিতিগুলোকে সে মধ্যে দিয়ে চলতে চলতে সেটাকে অ্যাডাপ্ট করে। এরপরে তার চলে আসে, যখন সে বেড়ে যায় 15 বছর 17 বছর এরকম বয়স বাড়তে থাকে, তখন সে কিন্তু এক্সপিরিয়েন্সকে কাজে লাগায়, এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে চলতে থাকে। এইভাবেই পৃথিবীতে মানুষের চলাচলটা নির্ভর করে, ক্রমশ যত সে সময়ের নিয়মে এগিয়ে যাচ্ছে সেই জায়গাটা।
এবার ওই যে প্রশ্নটা, আত্মবিশ্বাসটা যে ভেঙে গেছে, আত্মবিশ্বাসটা দুমড়ে গেছে, ডেফিনেটলি সেখানে কোনো একটা স্টিমুলাস বা একাধিক স্টিমুলাস তার উপরে প্রতিক্রিয়া ফেলেছে। প্রতিক্রিয়া ফেলার পর সে নিজেকেও সেটা বুঝতে পেরে গেছে, সত্যিই আমি একজন এরকম আত্মবিশ্বাসবিহীন একটা মানুষ, এটাকে সে প্রিজার্ভ করেছে, নিজের মধ্যে প্রিজার্ভ করেছে। তখন তার মধ্যে সেই একটা হোম হুতাশন তৈরি করেছে, এমন ধরনের একটা মানসিক অবস্থাকে সে দাঁড় করিয়েছে। এবার দেখতে হবে, আমি আবারও বলছি, সেই জায়গাটাতে যদি তার হ্যাঁ এবং না এই বিষয়টা বুঝবার সক্ষমতা থাকে, যদি তখনও তার মধ্যে নিউরোসিসের জায়গাটা থেকে থাকে, তাহলে কিন্তু তাকে কাউন্সেলিং এর দ্বারা আবার তাকে ওই জীবন নাট্যে ফেরানো যাবে। হ্যাঁ, এবার বলেছি যে যদি সেটা না থাকে তাহলে অবশ্যই সেখানে সাইকিয়াট্রিস্টের পরামর্শ নিতে হয়। সাইকিয়াট্রিস্ট তাদেরকে ওষুধ দেন এবং সেইভাবে তাকে চলতে হয়, এবং তখন তার পাশাপাশি কিন্তু কাউন্সিলিংটাও প্যারালালি চলতে থাকে। এবং আরো একটা বলছি, যেটা আমি বারে বারে একবার করে বলে দিই, যে মনস্তাত্ত্বিক কাউন্সিলিং এর যে বিষয়টা, সেটা তো একটা কোথাও আচরণ, এই আচরণেরও বিজ্ঞান, তার জন্যই কিন্তু নিরীক্ষণ, তার জন্যই কিন্তু পরীক্ষণ, এগুলোর জন্ম হয়েছিল। যের থেকে আমরা বলি সাইকোমেট্রি, যার থেকে আমরা বলি বিটি, এরকম প্রচুর ধরনের প্রচুর জিনিস আছে, সেইগুলোকে টেস্ট হয়। সেই কাজটা করেন হচ্ছে যারা হচ্ছে সাইকোলজিস্ট। তাই জন্য কিন্তু যে কোনো একটা মানুষ যে তাকে যদি তার পাশে থাকা মানুষ যারা রয়েছে তারা যদি তাকে সুস্থ করতে ইচ্ছুক থাকেন, এবং সর্বোপরি সেই ব্যক্তি যদি নিজে সুস্থ হতে চান, তাহলে অবশ্যই তাকে কোনো চমকের পেছনে ছুটলে হবে না। তাকে কোনো T20 খেলার মতো একদিনে আমি আমার ফল প্রাপ্তি ঘটে যাবে এই আশাটা না রেখে, তাকে কিন্তু সেই সময়টা তাকে দিতে হবে, যেটা সে অনেক দিন ধরে জমিয়ে রেখেছিল তার এই প্রবলেমটাকে। তাহলে কিন্তু সেইখান থেকে সে বেরোতে পারবে। এটা একদমই একটা মানে প্রমাণিত একটা চূড়ান্ত সত্য, কারণ সত্যই হচ্ছে ঈশ্বর। এটা বিষয় হচ্ছে এই আপনার প্রশ্নের, আমার মনে হয় এটাই হচ্ছে ছিল করার। যেটা আপনি ভাবছিলেন, হয়তো আমি অত খুব ভুল না হই, এইটাই স্বাভাবিক একটা এসে যায় এই প্রশ্নটা। স্যার একটা কথা বলুন, আত্মপ্রেম, আচ্ছা, বেশ। আত্মপ্রেম কি আত্মবিশ্বাস বাড়ানোর পক্ষে কাজ করে? সবই মনের ভাবনার বিষয়। প্রশ্নটা হচ্ছে আত্মপ্রেমটা মনস্তত্ত্বে আমরা বলি যে জিনিসটা, সেটা হচ্ছে আত্মপ্রেম ব্যাপারটা কি, এটাকে আমরা বলি একটা নার্সিসিস্ট নেচার। নার্সিসিস্ট হচ্ছে যে নিজেকে ভালোবাসে, সেটা হচ্ছে নার্সিসিস্ট। ওই যে নার্সিসিস্টটা কিরকম হয়, যেমন লজ্জাবতী লতা, তার কাছে গেলে সে নুয়ে পড়ে, এরকম একটা অবস্থা। যে নিজেকে ভালোবাসে, যে নিজের প্রেমে বুঁদ হয়ে আছে, এইটারও একটা যে অবস্থা, সেটা হচ্ছে আমরা বলি নার্সিসিস্ট। নিজের প্রতি প্রেম, নিজের প্রতি ভালোবাসা, এটা হচ্ছে আত্মপ্রেম। এবং আত্মপ্রেমটা এমন হয়ে যায়, তার থেকে সে ইমেজ কনসাস হয়। আবার এরকম, এ তো অনেক দিকে যেতে পারে না। যেমন দেখা যাচ্ছে যে একজন মানুষ এত পরিমাণে ধরুন আপনি কোনো খাবার যখন খায়, তখন তার মধ্যে এত অসম্ভব পরিমাণে বাজবিচার কাজ করে, এর থেকে আমরা দেখি যে তার মধ্যে ক্ষুধা মন্দার জায়গাটা থেকে একটা অ্যানারক্সিয়া তৈরি হয়ে যেতে পারে। অ্যানারক্সিয়া তৈরি হতে পারে, অ্যানারক্সিয়া নার্ভোসা তৈরি হয়ে যেতে পারে। কেন হয়ে যাচ্ছে? কারণ সে দেখছে যে যদি এরকম এই জিনিসগুলো আসে, যেমন আবার একটা জিনিস হয় যেটাকে আমরা বলি বুলিমিয়া নার্ভোসা, এই জিনিসটা হয়। এগুলো বিভিন্ন রকম দিক আছে, মানে কোন দিকের মধ্যে গিয়ে পড়বে। অর্থাৎ নার্সিসিস্ট নেচার হলো সেটাই, যেটা নিজেকে আমরা বলি আত্মপ্রেম। যেমন কারোর কাছে এইটুকু খাবার দিলে সে ভাবতে পারে এতটা খাবার, আমি যদি এতটা খাবার খেয়ে ফেলি, তাহলে আমি যে ওই কোনো একজন অ্যাক্ট্রেসের মতো নিজেকে ভাবছি, যে আবার ভাবার কথা এলো, সেই রকম আমি নিজেকে হতে চাই, কিন্তু আমি হতে পারছি না। আমরা অনেক সময় জুনিয়র লেভেলে, শুধু জুনিয়রকে দোষ দিয়ে লাভ নেই, তাদের মধ্যে দেখা যায় যে বীর পূজার প্রতি আকর্ষণ। সচিন তেন্ডুলকর এইভাবে খেলে, এখন তারও নতুন নতুন অনেক ক্রিকেটার হয়েছে। তো যাই হোক, তাদের মতো তাদের ইমেজ কনসাস হয়ে যায়। এক ছাত্র আমাকে বলেছিল, আমি একটা মুরগি নিই, বা মুরগিটাকে সেইভাবে প্রচন্ড পরিমাণে সেটাকে সিদ্ধ মিদ্ধ করে হাবি জাবি কি করে সেই জানে, সেরকম ভাবে সে খেত। তো খাওয়া টাওয়ার পরে যেটা হলো, সে কিন্তু আর ওই ক্রিকেটারটা তৈরি হতে পারেনি, সে যে জায়গায় ছিল সেই জায়গাতেই বসে আছে। তো এটা আমি কেন বলছি, সে তখন অনেকটা নিচু ক্লাসে পড়তো, তখন সেটা তার মধ্যে এসেছিল।
এবার এখন বর্তমানে আমি তো সেটা বলতে পারবো না, কিন্তু এই কথাটা বলতে পারি যে একটা দিকে যেরকম বীর পূজার প্রতি আকর্ষণ থেকে মানুষের মধ্যে অনেক ধরনের একটা ইমোভার তৈরি করতে পারে, সেরকম আত্মপ্রেম, এই আত্মপ্রেমের যে আহ, আন্তরিক অনুভূতি, সেটাকে আমরা বলি নার্সিসিস্ট। এবং একটুখানি বোঝানোর আছে, নার্সিসিস্ট কিন্তু মনে করে যে নার্সিসিজমের মধ্যে দিয়ে আমি খুব ভালো আছি। হ্যাঁ, তার থেকে তার মধ্যে কিন্তু আবার আর একটা জিনিসও তৈরি হয়, সেটাকে আমরা একটু জটিলভাবে হয়তো একটু, এটার মধ্যে কন্ট্রোভার্সি আসতেই পারে, কন্ট্রোভার্সি আসলে স্বাভাবিক। যেমন অনেকগুলো কমপ্লেক্স হয়, যেমন আমাদের একটা কমপ্লেক্সিটি মধ্যে আমরা দেখি, যেটা মধ্যে আমরা বলছি যে কারোর মধ্যে একটা হীনমন্যতা আছে, কারোর মধ্যে হচ্ছে সুপিরিয়রিটি কমপ্লেক্স, আমি সমস্ত কিছু পারি। অর্থাৎ এই সমস্ত কিছু পারা, এই ব্যাপারগুলোর কিন্তু অনেক কিছু জিনিস তৈরি হয়। হীনমন্যতা তার মধ্যে আসছে না, সে হয়তো দেখাচ্ছে হয়তো কোনো জায়গায় আমি হীনমন্য, কিন্তু সে কিন্তু বেসিক্যালি সুপিরিয়রিটিতে চলে। তখন আস্তে আস্তে তার মধ্যে এরকমও থটস আসতে পারে, একটা মানুষ পুরো ঘুরে গিয়ে সেই জায়গায় তার মধ্যে সম্পূর্ণ একটা মেটেরিয়ালিস্টিক, পুরো জাগতিক রঙ্গমঞ্চের মধ্যে নিজেকে সে লিপ্ত করে, মানে সে যেটা নয় সেইটা হয়ে যাওয়ার একটা নকল রাজা সাজা। এগুলোর অনেকগুলো দিক আছে। আমি কেননা একদিকে যেহেতু বিজ্ঞান এবং একই সঙ্গে এটা দর্শনের সাথে গভীরভাবে কানেক্টেড, এটা মানে তল এবং অতল দুটোই হচ্ছে সুদূর প্রসারী। মানে এটাই আত্মপ্রেম দ্বারা আত্মবিশ্বাস। আত্মবিশ্বাসটা যে বললাম, ওটা হচ্ছে দেখনদারি একটা আত্মবিশ্বাস। দেখা যাবে নিশ্চয়ই কোনো জায়গাতে সেই আত্মবিশ্বাসটাকে সে দেখাচ্ছে, কিন্তু প্রকৃত আত্মবিশ্বাস যাচ্ছে না। কেন যাচ্ছে না? তখনই দেখা যাচ্ছে তার মধ্যে কিছু ভারসাম্যবিহীন, তার মধ্যে কোথাও না কোথাও নিশ্চয়ই হয়তো তার মধ্যে অবস্থা তৈরি হয়। কারণ ওটা তো একটা দেখিয়ে নেওয়া, ভেবে নেওয়া, এই জায়গা থেকে কিন্তু এটা এসছে। এটা একটা হ্যালুসিনেশন তো বলে। না, হ্যালুসিনেশন বিষয়টা কিরকম হয়, ইলিউশন আর হ্যালুসিনেশন একটা দারুণ দারুণ একটা ক্ল্যাশ আছে। একটা দড়ি পড়ে আছে, সেই দড়িটা দেখে একজন চমকে উঠেছে, হ্যাঁ, চমকে উঠে ভাবছে এটাই সাপ। আচ্ছা, ঠিক আছে, এবার দড়িটা হচ্ছে একটা অবজেক্ট, যেটা দেখে তার মনে হয়েছে সাপ, এটা কিন্তু হ্যালুসিনেশন, এটা হচ্ছে ইলিউশন। ওকে, ওই অবজেক্টটা আছে, অবজেক্টটার ইন্টারপ্রিটেশন তার কাছে হচ্ছে এটা সাপ। ক্লিয়ার? আর হ্যালুসিনেশন হচ্ছে যেখানে কোনো রকমই কিছু নেই, কিন্তু সেটাকে সে হয় দেখতে পাচ্ছে, নতুবা সেটাকে সে ফিল করছে, নতুবা সে কানে সেটা শুনতে পাচ্ছে, অনেক কিছু আছে, এর বিভিন্ন রকম টার্ম আছে, আমি টার্মগুলোতে যাচ্ছি না। এটা হচ্ছে হ্যালুসিনেশন। যেমন মানুষ যখন স্বপ্ন দেখে, তখন তো তার কাছে কোনো অবজেক্ট নেই, তাহলে স্বপ্ন যেটা দেখছে দ্যাট ইজ অলসো হচ্ছে, আমরা বলছি হ্যালুসিনেশন। হ্যাঁ, এটা এটা হচ্ছে বিষয়। মানে জেগে এবার সে ধরো মানে ঘুমিয়ে দেখছে স্বপ্ন, আমি তা বলছি না, দিবা স্বপ্ন সে করছে। দিবা স্বপ্নের ব্যাপারটা কি? বাইপাসিং অফ দ্য রেশনাল ফ্যাকাল্টিজ অফ দ্য কনসিয়াস মাইন্ড। একজন এখানে বসে আছে, সে ভাবছে এখন এইখানে এটা চলছে, মনটা কিন্তু সেইখানে চলে যাচ্ছে। এটাও কিন্তু তার একটা ড্রেডিমিং কনসেপশন, কিন্তু এটা একটা দিক আছে। আচ্ছা, এই যে আত্মপ্রেম ব্যাপারটা, এটাতে কি মানুষ, মানে যার আত্মপ্রেম আছে, এটা কি সে লোককে দেখানোর জন্য করছে, মানে লোকের সামনে প্রেজেন্টেবল হওয়ার জন্য করছে, নাকি সে নিজের মন থেকে নিজেকে ভালোবেসে জিনিসটা করছে? নিজেকে ভালোবাসা, আত্মপ্রেম মানে নিজেকে ভালোবাসা, নিজেকে ভালোবেসে খুশি থাকা। যেমন রবীন্দ্রনাথ বলছেন যে তুমি খুশি থাকো, খুশি থাকো আমার প্রাণে চেয়েছে। এটাকে আমি ওই অ্যাঙ্গেলে বলছি না, কিন্তু তার রবীন্দ্রনাথের যে জায়গায় বারে বারে চিত্ত বিনায় দাও যে নারা, এতখানি বোধদের নিয়ে তো এরকম যিনি লিখছেন তিনি মহাজাগতিক বিস্ময়। যেমন ঋষি অরবিন্দ কে আমরা বলি, যেখানে আমাদের ঋষি কবি স্বয়ং রবীন্দ্রনাথ আছে, এদের ক্ষেত্রে এই ধরনের কিছু ব্যাপার নেই। একটা মানুষের একসময় হঠাৎ করে মনে হয়েছিল যে আমি হচ্ছি একজন রাজা, হঠাৎ করে তার মধ্যে অ্যারাউজ হয়েছিল আমি একজন রাজা। এই যে রাজা, এটা তার হঠাৎ করে মনে হয়, সে এমন এমন কিছু কথাবার্তা বলছে, আচরণের মধ্যে দিয়ে এমন কিছু জিনিস হচ্ছে, সেখানে অবশ্যই সেখানে তাকে ডিরেক্টিভলি সাইকিয়াট্রিস্ট লাগে। এবং আমি এখানে বলি অনেক কিছু যেরকম এটাও আছে, এমন মানে চিকিৎসার এমন দিক আছে, তখন কিন্তু আবার তাকে সেইখানে বেস লাইনটাতে নিয়ে আসে, যেখানে গুড প্রগনোস্টিক পার্ট যেরকম আছে, সেরকম পুয়ার প্রগনোস্টিক পার্টও আছে। এগুলো অনেক ইলাবোরেট হয়ে যায়, এটা জায়গাটা অনেকটা ইলাবোরেট হয়ে যাবে। আমি একদম একটা কথাতে বারবার যেটা বলছি, এবং এটার একটা দিক হচ্ছে, আজকে যে কোনো মানুষের মধ্যে যখনই কোনো একটা সমস্যা, আপনি জানবেন সেই সমস্যাটা আপনার একার নয়। এই সমস্যাতে আপনি পৃথিবীর প্রথম এমন কোন একজন মানুষ না, আমি পৃথিবীর এমন কোন একজন মানুষ না যে এই সমস্যাতে প্রথম একজন প্রার্থিত উদাহরণ নয়।
এরকম জিনিসটা কিন্তু পৃথিবীর প্রচুর প্রচুর মানুষের মধ্যেই হয়েছে, এবং তারপরে সে বেরিয়ে আসতে চেয়েছিল বলে সে বেরিয়ে আসতে পেরেছে। আর সবসময় জানবেন পরিবেশ যে ব্যাপারটা, সেটা কিন্তু কখনোই আমাদের একদম হাতের মুঠোয় থাকে না। আমরা চাই যে পরিবেশটা আমাদের হাতের মুঠোয় থাকে, জানতে হবে পরিবেশটা প্রতিকূল, এবং পরিবেশের সেই প্রতিকূলতার যে অবস্থা, তার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হয়। কারণ আমরা প্রত্যেকেই হচ্ছি সেই সার্ভাইভ ফর দ্য ফিটেস্ট। আমাদের কিন্তু অস্তিত্ব রক্ষার জন্য আজও মানুষকে লড়াই করতে হয়। সেই অস্তিত্ব রক্ষার লড়াইতে যখন আমাদের কোথাও এই ডিসিশন মেকিং একটু গুলিয়ে যাওয়া, একটু মানে এরকম একটা অবস্থাগুলো তৈরি হয়ে যায়, তখন অবশ্যই সেখানে কিন্তু মনোসমীক্ষক, কাউন্সিলর তাদের কাছে এসে সেই জায়গাটাকে আমরা আবার জীবন নাট্যে আমাদের ট্র্যাকে আমরা চালিত হতে পারি। আচ্ছা স্যার, আত্মপ্রেম আর পজিটিভনেস, এই দুটোর ভেতরে কি কোনো মানে মিল আছে বা অমিল আছে? আত্মপ্রেমের সাথে এগুলো তো অনেক দিক দিয়ে তো অনেক কিছুর সঙ্গে ট্যালি করে যায়, অনেক কিছুর সঙ্গে ট্যালি করে যায়, এগুলো আলাদা এপিসোড। পজিটিভনেস হচ্ছে সম্পূর্ণরূপে অধিকারবোধ থেকে আসে। পজিটিভনেসটা অধিকারবোধের সঙ্গে সঙ্গে একটা নিরাপত্তাহীনতার জন্ম দেয়। পজিটিভনেসটা হচ্ছে এমন একটা জিনিস যেখানে আবার একটা সন্দেহ প্রবণতা চলে আসে, অনেকগুলো দিক তৈরি করে দেয়। এবং পজিটিভনেসের মাত্রা বাড়তে থাকলে তার দৈনন্দিন জীবন, ওই যে বলেছিলাম, একটা শুধুমাত্র মন খারাপের মধ্যেই সেটা আবদ্ধ থাকে না। হ্যাঁ, সেটার কিন্তু মাত্রাটা অনেক বেড়ে গিয়ে তার সমস্যাকে সে আরো বেশি দুর্বহ জটিলতা যার অঙ্কে ঢুকিয়ে দেয়। তখন সে আরো বেশি অ্যাকসেপ্টেন্সের আঙ্গিকটাকে সে নিয়ে আনতে আমার মনে হয় তার অসুবিধা হয়ে যায়। তার মানে ব্যাপারটা হচ্ছে আত্মপ্রেমী যারা, তারা মানে কখনোই তাদের যেটা মানে পজিটিভনেস যেটা থাকা উচিত সেটা থাকে না। না, মানে আত্মপ্রেমী মানে হচ্ছে নিজেকে যে ভালোবাসে, তো সেই নিজেকে ভালোবাসার ভিতরে কোনো পজিটিভনেস কিছু থাকে না। নিজেকে ভালোবাসার মধ্যে পজিটিভনেস কিছু নেই। নিজেকে ভালোবাসার মানে নিজের প্রেমে নিজে বুঁদ হয়ে থাকা, নিজেকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি রেখে নিজেকে খুশি রাখা, এইগুলো হচ্ছে ডাইমেনশন। আত্মপ্রেম সম্পূর্ণ হচ্ছে নার্সিসিস্টিক ক্যারেক্টারিস্টিক্স। আর পজিটিভনেস এটা খুব বড় টপিক। পজিটিভনেসকে নিয়ে আলোচনা করতে গেলে অনেক বড় টপিক করতে হয়। পজিটিভনেসের মধ্যে তিনটে দিক আছে। একটা হচ্ছে অধিকারবোধ, অধিকারবোধের কর্তৃত্বকে কায়েম করার জিনিস। কোনো জায়গায় একটা দ্বিতীয় ব্যক্তি কি, তৃতীয় ব্যক্তি কি, চতুর্থ ব্যক্তি বা কারোর সাথে কম্পিটিশন, ওই যে ছোটবেলায় হয়েছিল কম্পিটিশনে ফেলে দেওয়া, এগুলো ভেতরে তো বাইপাস হয়। সেইভাবে কখনো কখনো ছায়া যুদ্ধ মানুষ করে, এটা আবার হ্যালুসিনেশন কন্ডাক্ট করে, এটা সাইকোসিস, নট হ্যালুসিনেশন, এটা একটা সাইকোসিস কন্ডাক্ট করে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে অবশ্যই এটা একটা হ্যালুসিনেশন কন্ডাক্ট করতে পারে। এগুলো ওই রেঞ্জে যাচ্ছে, ঠিক আছে। এবং আর একটা জিনিস বললাম যে সেখান থেকে একটা ডিপেন্ডেন্সি জিনিস থাকে, এই সবগুলো মিলেই তো তৈরি হয়ে যায় হচ্ছে অধিকারবোধের জায়গাটা। পজিটিভনেস কি আত্মবিশ্বাসকে আঘাত করে? মানে পজিটিভনেস হচ্ছে সবসময় একটা ভুল দৃষ্টিভঙ্গিতে চলা ভাবনা, এটা আত্মবিশ্বাসকে নষ্ট করে, ঠিক আছে। আত্মবিশ্বাসকে নষ্ট করে, এটাই হলো বিষয়বস্তু, ঠিক আছে। এই মনটা আপনারা রঙিন আমরা যেন রাখতে পারি, প্রত্যেকে মনটাকে যেন আমরা বসে বসে রাখতে পারি, কারণ জীবন হচ্ছে ভীষণ ছোট এবং লাইফ ইজ ভেরি শর্ট, মেক ইট সুইট। অর্থাৎ আমরা আমাদের জীবনটাকে যতটা সহজে ভাবতে পারবো, যতটা সরলে ভাবতে পারবো, জীবন আমাদের কাছে ততটাই সহজ এবং সরল দর্শনকে উপহার দেবে। আর যদি জটিলে ভাবার মধ্যে দিয়ে আমরা যাই, তাহলে জীবন আমাদেরকে জটিলতা উপহার দেবে। বাকি ভাবনাটা মানুষের নিজের হাতে, কারণ এই ভাবনাটা, জন্মটা, ভাবার রাইটটা সম্পূর্ণ মানুষের হাতে। এটাই হলো বিষয়। আজকে আমাদের মনের আঙিনা, এই মনের আঙিনার মানচিত্র আমাদের এই পর্যন্ত। আমরা নতুন এপিসোডে ম্যাডাম আবার কি প্রশ্ন করবেন সেগুলো আমি শুনবো এবং দেখবো যে সেই প্রশ্নটা আপনাদের কাছে আমি কিভাবে উপস্থাপন করতে পারি। এবং আপনারা প্রত্যেকে ভালো থাকুন, এবং শরীরকে যেভাবে আমাদের চলে, সেখানে শরীর এবং মন এর কিন্তু একটা যৌথতা আছে, এবং মনের ভূমিকা কিন্তু অসীম। তাই মনের কোনো সমস্যাকে আপনারা কিন্তু অবহেলায় সেটাকে এড়িয়ে যাবেন না। আর যদি মনে হয় কোনো রকম বিষয় নয়, যদি মনে হয়, তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নেবেন, এবং আমাদের যেটুকু পরিসীমা রয়েছে এবং সেইখানে আপনাদের প্রফেশনালি সহযোগিতা আমরা আপনাদেরকে করবার চেষ্টা করব।
সবাই খুব খুব ভালো থাকুন। ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য। ও। আজকে তাহলে এই পর্যন্তই মনে রাঙিনা রইল। এর পরের দিন আবার নতুন প্রশ্ন নিয়ে বনজিৎ স্যারের সাথে আমরা কথা বলবো। সবাই ভালো থাকবেন, খুশি থাকবেন, মনকে সুস্থ রাখবেন এবং সবাই আনন্দে থাকবেন। এবং সবাই আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার।